মোহনবাগান সমর্থকরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিগুয়েলের নাম কখন ঘোষণা হবে তার জন্য, সেই সময় মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে যে নামটা ঘোষণা করা হলো সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল বেকে। কিন্তু কেন রাহুল বেকে মোহনবাগানে, এটা নিয়ে অবভিয়াসলি আজকের ভিডিও আলোচনা হবে। এবং শুধু রাহুল বেকে নয়, এর পাশাপাশি আরো বেশ কিছু দলবদলের গুঞ্জন যেমন রয়েছে, তেমন বেশ কিছু প্রায় নিশ্চিত খবরও রয়েছে। সেই সবকিছুই দেবো আজকের ভিডিওয়ে। তবে শুরুটা অবভিয়াসলি অ্যানাউন্সমেন্ট দিয়েই হবে, এবং সেটা রাহুল বেকে। হঠাৎ করেই রাহুল বেকের নামটা এলো, আর এই ডিলটা নিয়ে খুব বেশি আলোচনা শোনা যায়নি। হঠাৎ করে এই অ্যানাউন্সমেন্টটা মোহনবাগানের পক্ষ থেকে করা হলো, এবং 1 বছরের চুক্তিতে রাহুল বেকে মোহনবাগানে আসছেন। এবং রাহুল বেকে নিয়ে খুব বেশি কিছু বলার দরকার নেই, কারণ মোহনবাগান সমর্থকরা শুধু নন, ভারতের ফুটবল মহল রাহুল বেকে সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। কলকাতা ময়দানে খেলে যাওয়া ছেলে, কলকাতা ফুটবলের সেন্টিমেন্ট খুব ভালোভাবে জানেন। এবং শুধু কলকাতা ময়দান নয়, তার ফুটবল ক্যারিয়ারে তিনি একাধিক ক্লাবে খেলেছেন, সাফল্যের সঙ্গে খেলেছেন, এবং একই সঙ্গে সাফল্যের সঙ্গে জাতীয় দলে রেগুলার ডিফেন্ডার রাহুল বেকে। তো তাকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই। তবে স্বাভাবিকভাবেই কলকাতার দুই প্রধানের মধ্যে কেউ কোনো একটাতে কেউ সই করবে আর তিনি ডার্বি নিয়ে কথা বলবেন না, এটা তো হতে পারে না। তো সেই কারণেই মোহনবাগানে সই করার পর অনেক বিষয়েই কথা বলেছেন রাহুল বেকে, বাট ডার্বি নিয়েও তিনি আলাদা করে কথা বলেছেন এবং জানিয়েছেন যে কলকাতা তার কাছে নতুন খেলার জায়গা নয়, তিনি ইস্টবেঙ্গলে খেলেছেন। এবং এটাও তিনি মনে করিয়েছেন যে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তিনি মোহনবাগানের আগেনস্টে গোল করেছিলেন ডার্বিতে, এবং সেই ডার্বিটা ইস্টবেঙ্গল জিতেও ছিল। এবার সেটা তিনি উল্টে দিতে চান এবং মোহনবাগানের হয়ে ডার্বিতে গোল করতে চান। ওয়েল, অবভিয়াসলি সেটা অপেক্ষায় মোহনবাগান সমর্থকরা থাকবে। তবে তার থেকেও বেশি মোহনবাগান সমর্থকরা যেটা চাইবে, যে ডার্বি হোক বা যে কোনো খেলাই হোক, তাকে টপকে যেন অপোনেন্ট ডিফেন্ডাররা গোল করতে না পারে। মূলত সেটা নিয়েই কনসার্ন থাকবে সবাই। এখন প্রশ্ন হচ্ছে কেন রাহুল বেকে? কারণ মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্স অলরেডি বেশ ভালো। কিছুদিন আগে আমরা দেখেছি যে সমীর জেলচকোভিচ, যিনি পাঞ্জাব এফসি ডিফেন্ডার ছিলেন, তাকে সই করিয়েছে মোহনবাগান। এবং রড্রিগেজের সঙ্গে যে চুক্তি মেয়াদ বাড়বে সেটাও মোটামুটি জানা। ইনফ্যাক্ট এবছর অব্দি এমনি রড্রিগেজের সঙ্গে চুক্তি রয়েছে। মেহতাব সিং গত বছর এসেছিলেন, অভিষেক সিং গত বছর এসেছিলেন, এবং সার্জিও লোবেরা আসার পর আমায় রানাওয়ার্ডেও এসেছিলেন, শুভাশিস বসু রয়েছেন। তো ডিফেন্সে মোহনবাগানের একাধিক ফুটবলার রয়েছে, এবং আশিস রায় যিনি সুস্থ হয়েছেন, এবার কলকাতা লিগে যাকে রেজিস্টার করানো হয়েছে, তিনি কলকাতা লিগটা হয়তো খেলবেন। এখানে তারপরেও রাহুল বেকেকে নেওয়া কেন? এক্ষেত্রে একটা ভাবনা চিন্তাই খুব স্পষ্ট হতে পারে, সেটা হচ্ছে যে দুই সাইড ব্যাক পজিশনটাকেই স্ট্রং করা, এবং দুই সাইড ব্যাক পজিশনই এমন অপশন রাখা যারা কম্পিটিটিভ, মানে যে কোনো কেউ খেলতে পারে, এরকম একটা মানে স্ট্রং অপশন, মানে অর্থাৎ রিজার্ভ বেঞ্চেও যে থাকবে সেও স্ট্রং। এই ভাবনা থেকেই রাহুল বেকেকে নেওয়া, এছাড়া আর কোনো কারণ মনে হচ্ছে না। হয়তো আমায় রানাওয়ার্ডে থাকবেন না, কারণ তার সাথে 1 বছরেরই চুক্তি ছিল, মানে লাস্ট ইয়ার টুকুই ছিল। তো যেহেতু সার্জিও লোবেরা থাকছেন না এবং আমায় রানাওয়ার্ডকে সেরকম পারফর্ম করতে পারে, সেরকম সুযোগ পেতেও আমরা খুব একটা দেখিনি লাস্ট ইয়ার। তো সেক্ষেত্রে এটা এক্সপেক্টেড যে হয়তো রানাওয়ার্ডে থাকবেন না। তো সেই জায়গায় রাহুল বেকে, এবং এটাও ফ্যাক্ট যে আশিস রাই সবে সুস্থ হয়েছেন। কতটা তিনি সার্ভিস দিতে পারবেন সেটা কলকাতা লিগে খেলার পরেই তিনি নিজে বুঝতে পারবেন। তো সেই জায়গা থেকে রাইটে একটা ভালো অপশন দরকার ছিল, সেটা ভাবনা, সেই কারণে রাহুল বেকে। দ্বিতীয় কারণ, আমরা দেখেছি যে রাইট ব্যাকে অভিষেক সিংকে খেলাতে সার্জিও লোবেরাকে, কিন্তু অভিষেক সিং এর প্রেফারেবল পজিশন কিন্তু লেফট ব্যাকে শুভাশিস বসু খেলছিলেন। যতদিন আশিস রাই যে কটা ম্যাচ খেলেছে, সে কটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে লেফটে খেলতে অভিষেক। সেক্ষেত্রে ঈদের শুভাশিস অর অভিষেক যে কোনো একজন লেফট ব্যাকে খেলতে পারবে মোহনবাগানে। তো সেক্ষেত্রে আশিস রাই অর রাহুল বেকে রাইট সাইড ব্যাকে, এবং লেফট সাইড ব্যাকে ইদার শুভাশিস নয় অভিষেক। এই দুটো স্ট্রং ক্যান্ডিডেট রইল, অর্থাৎ রিজার্ভ বেঞ্চও সমানভাবে স্ট্রং রইল। আর ডিফেন্স তো আমরা অলরেডি দেখেছি। এর সঙ্গে এটুকু বলা যেতে পারে যে মোহনবাগানের ডিফেন্স গোছানো প্রায় কমপ্লিট, এটা অন্ততপক্ষে বলা যেতে পারে। এবার আসবো সেই প্রসঙ্গে যে যে অপেক্ষা, অর্থাৎ মিগুয়েলের অপেক্ষায় যেটা রয়েছে মোহনবাগান। এই অ্যানাউন্সমেন্টটাও যে কোনো সময়ই আসতে পারে, কারণ যেটুকু জানতে পারছি যে মেডিকেল রিপোর্টটা পাওয়ার অপেক্ষা, আর তার সঙ্গে কিছু কাগজপত্রের সই সাবুদের ব্যাপার রয়েছে, সেটা হয়ে গেলেই অ্যানাউন্সমেন্ট চলে আসবে। এক্সপেক্টেড হয়তো এই সপ্তাহতেই চলে আসবে মিগুয়েলের অ্যানাউন্সমেন্ট। একই সঙ্গে কিন্তু কোচের এবার অ্যানাউন্সমেন্টও আসবেই, কে কোচ এখনো যেটা আমরা জানতে পারিনি। অনেকগুলো নাম সামনে আসছে, অনেকগুলো আহ, সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু জানতে পারছি যে এই দৌড়ে হয়তো পিটার কাটসকি একটু এগিয়ে।
সূত্র মারফত জানতে পারছি, এটুকুই বলবো। এখনো পর্যন্ত যখন অ্যানাউন্সমেন্ট হয়নি, অনেকগুলো নাম এসেছে। গতকাল এই নিয়ে আমরা খুব বিস্তারিতই আলোচনা করেছিলাম যে 6 জন কোচের ইন্টারভিউ হয়েছে, তার মধ্যে পিটার ক্যাটকিও ছিলেন এবং ওয়ান পেদ্রো বেনালি, দিলেম পেরেজ, অনেকগুলো নামই ছিল। তার পাশাপাশি আইএসএল এ না খেলা 3 জন কোচের নামও আমরা শুনেছিলাম। তো এই 6 জন কোচের মধ্যে থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি যা, তাতে পিটার ক্যাটকি হয়তো একটু এগিয়ে, যা জানতে পারছি, এবং সেই অ্যানাউন্সমেন্টটাও যে কোনো সময় এসে যেতে পারে। দেখা যাক কে হয়। এটা এখনই যতক্ষণ অ্যানাউন্স হচ্ছে না বলাই ভালো, কারণ এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর স্পেকুলেশনস হচ্ছে। স্বাভাবিকভাবেই দল বদলের কাজ ইস্টবেঙ্গলেও চলছে এবং ইস্টবেঙ্গলেও বেশ কিছু স্পেকুলেশনস জানা যাচ্ছে। অলরেডি গতকাল 2 জন মিডফিল্ডারের নাম বলেছিলাম যাদের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল। তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে পাঞ্জাব এফসির যে মিডফিল্ডার, অর্থাৎ স্প্যানিশ মিডফিল্ডার ড্যানি র্যামিরেজ, তার সঙ্গে কিন্তু কথা অনেকটাই এগিয়েছে, এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 1+1 ইয়ার কন্ট্রাক্ট হয়েছে ড্যানি র্যামিরেজের সঙ্গে ইস্ট বেঙ্গলের, এবং যদি সেটা হয়ে থাকে ইটস আ গুড ডিল। আমরা গতকালই 2 জন অপশনের কথা বলেছিলাম, একটা নিকোলা এবং আর একটা র্যামিরেজ। তো মোটামুটি যা জানতে পারছি যে র্যামিরেজ, এবং এই 2 জন ফুটবলারের মধ্যে থেকে যদি চুজ করতে হয় তাহলে কিন্তু ড্যানি র্যামিরেজ অলওয়েজ দ্য বেটার অপশন। তো যদি ড্যানি র্যামিরেজ হয়ে যায় তাহলে অন্য কাউকে নিয়ে ভাববেই বা কেন, কারণ ভালো পারফর্ম করেছেন এবং ওভারঅল পাঞ্জাব এফসির টিমই ভালো পারফর্ম করেছে। অ্যাটাকিং মিডফিল্ডার ড্যানি র্যামিরেজ, তো মিগুয়েলের বিকল্প হিসেবে একটা চ্যালেঞ্জিং পজিশন হবে অবভিয়াসলি ইস্ট বেঙ্গলে যদি র্যামিরেজ আসেন। তবে যেটুকু জানতে পারছি অনেকটাই হয়ে গেছে, ডিলটা হয়েই গেছে শুনলাম, কিন্তু যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়নি তাই হয়েই গেছে তা তো ওরমভাবে আমরা বলতে পারি না। দেখি, অপেক্ষায় আছি কতদিনে ঘোষণা হয়। এর পাশাপাশি যেটা একটু খারাপ খবর হতে পারে, জানি না কোন দিকে যাচ্ছে বিষয়বস্তু, সেটা হচ্ছে কেভিন সিভিল। কেভিন সিভিলের সাথে ইস্টবেঙ্গলের কথা চলছে ঠিক, কিন্তু কেভিন সিভিলের কাছে বেশ কিছু ভালো ভালো প্রস্তাব রয়েছে। আইএসএল এর আছে, আইএসএল এর বাইরেও রয়েছে। সেই তালিকায় কিন্তু সাউথ ইস্ট এশিয়ার বেশ কিছু লিগের অফার রয়েছে। এই ডিফেন্ডার অসাধারণ পারফর্ম করেছিলেন লাস্ট ইয়ার, তার ভূমিকা ইস্টবেঙ্গলের লিগ জয়ে সবাই জানে। তো স্বাভাবিকভাবেই তাকে রাখতে চাইছে ইস্টবেঙ্গল, কিন্তু সেটা রাখতে গেলে এই আর্জেন্টাইনের ডিমান্ড ইস্টবেঙ্গলকে মানতে হবে। অলরেডি কিন্তু আর এখন কথা হচ্ছে বলে লাভ নেই, অলরেডি এটা মোটামুটি পাকাপাকি হয়ে গেছে, শুধু অ্যানাউন্সমেন্টই বাকি। মিগুয়েলকে কিন্তু অলরেডি হাতছাড়া করে ফেলেছে ইস্টবেঙ্গল। এই জায়গায় দাঁড়িয়ে কেভিন সিভিলকে অবভিয়াসলি ধরে রাখা উচিত, বা চেষ্টা করবে ইস্টবেঙ্গল ধরে রাখতে। এখন সেটা ওই দাবির ওপর নির্ভর করে। এক্ষেত্রে বাজেট একটা ফ্যাক্টর, শুধু ইস্টবেঙ্গল নয়, ওভারঅল আইএসএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি, এটা নিয়ে আমি গতকালও বলেছিলাম যে এফসি গোয়া বাজেট কমাতে চাইছে, এফসি গোয়া ম্যানেজমেন্ট। শুধু এফসি গোয়া নয়, এফসি গোয়া, বেঙ্গালুরু, কেরালা, একাধিক ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু মনে করছে যে স্যালারি ক্যাপ এবার একটু কমানো উচিত। আইএসএল এর যে স্যালারি ক্যাপে খেলা চলছে সেইটা দিয়ে এমন কিছু উন্নত লিগ হচ্ছে না, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওভার রেটেড হয়ে যাচ্ছে প্লেয়াররা। এটা অন্তত ফ্র্যাঞ্চাইজিদের মতামত, তারা কিন্তু একটু বাজেট কন্ট্রোলের দিকে যাচ্ছে। তো সেই পথে ইস্টবেঙ্গলও হাঁটতে চলেছে বা চাইছে, এটুকু জানি। এখনো পর্যন্ত যে ইনভেস্টার সমস্যা বা ইনভেস্টার নিয়ে কথা এতদিন ধরে বলে আসছি, সেটাও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুব বেশি পরিষ্কার কিছু হচ্ছে না। কনসোডিয়াম করেই হয়তো ইস্টবেঙ্গল দল তৈরি করবে, কিন্তু আমি একদম সঙ্গে থাকবে না তা হয়তো নয়, কিন্তু যেভাবে ছিল সেভাবে যে থাকবে না এটা মোটামুটি এখন বেশ পরিষ্কারই হয়ে গেছে। কিন্তু এই বাজেট কন্ট্রোলের জায়গা একটা রয়েছে, সেই কারণেই কিন্তু এই নিগোসিয়েশন গুলো, প্লেয়াররা যা বলছে তাতেই রাজি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই। এই জায়গাটা অনেকেই করছে, একাধিক ফ্র্যাঞ্চাইজি করছে, এটা খুব সচেতন ভাবে করছে। সেটা একটা কারণ। ওয়েল, সেটা ভালো না মন্দ সেটা তো পরে বোঝা যাবে, কিন্তু এই সিদ্ধান্তটা প্রত্যেকে নিচ্ছে এবং হয়তো অনেকে এটাকে এগ্রিও করবে, কারণ অনেক দিন ধরেই এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে যে আইএসএল এর মান যে লেভেলের ফুটবলের, সেই তুলনায় হয়তো বাজেটটা অনেক বেশি। এটা অনেকেই মনে করছে, সে তার বদলে গ্রাসরুট ডেভেলপমেন্টে বোধহয় ইনভেস্ট করা বেশি ভালো। এটা নিয়ে, এটা তো অন্য তর্কের বিষয়, ডেফিনেটলি আগ্রহ থাকলে এটা নিয়েও আমরা আলোচনা করবো কোনো না কোনো দিন, বাট এটা একটা ফ্যাক্টর হচ্ছে দল গঠনের ক্ষেত্রে, এটুকু বলতে পারি। এই মুহূর্তে এইগুলোই আপডেট রয়েছে, এবং ইস্টবেঙ্গল কোচ নিয়েও গতকাল আলোচনা করেছিলাম, যে পাঞ্জাব কোচ দিলেম পেরেসের সঙ্গেও আলোচনা চলছে ইস্টবেঙ্গলে। দেখা যাক কি হয়। আপাতত যা ইনফরমেশন রয়েছে এগুলোই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং যেটা প্রতিদিন বলি, আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানান, এবং ভালো লাগলে সত্যি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিতে।